আমি মাঝে মাঝে ভাবি अच्छा যে বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে ওই সংসদে রাখেনি। कौन है ये लोग कहां से आते हैं বাংলাদেশের পুরো রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোন বিরোধী দল পাইল বাংলাদেশ জাতীয় সংসদ, যাদের কারণে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি প্রায় বিলুপ্তির পথে। কারণ হচ্ছে আপনি নাটক বলেন, সিনেমা বলেন, কমেডি বলেন, কৌতুক বলেন, সব হইল সংসদে। তাহলে সিনেমা ইন্ডাস্ট্রির থাইকা লাভটা কি? এই বিরোধী দলের দেখবেন সংসদে যে কোনো যুক্তি তর্কে হাইরা গেলে সঙ্গে সঙ্গে ওয়াক আউট করে। এটা কোনো কথা? মানে হলো ভাই, সংসদে বিরোধী দল একবার ওয়াক আউট করার পরে পরবর্তী ওয়াক আউট করতে যে সময় লাগে বা যত দ্রুত সম্পন্ন হয়, একজন পুরুষ মানুষকে আসল পুরুষ হিসেবে প্রমাণ করার জন্য এর থেকে বেশি সময় লাগে। সংসদে কোনো একটা প্রস্তাব উত্থাপন হইলে বিরোধী দল সেখানে হাত জাগাবে না নিচে নামায় রাখবে, হ্যাঁ বলবে না না বলবে, এইটা সম্পর্কে নাকি তাদের ধারণা নাই। আর ধারণা থাকবে কেমনে? আইন সম্পর্কে এরা জানে হইলো ঘোড়ার ডিম। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি না। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝে হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। জি মাননীয় স্পিকার, এনারা যা বলছেন সত্য কথাই বলছেন, এইখানে কোনো ভেজাল নাই। যারা সংসদের মধ্যে এই লেভেলের দুর্বল স্টুডেন্ট, তারা আবার বাংলাদেশে সরকার চালাইতে চাইছিল। যেই লোকটা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে ইনি আবার প্রধানমন্ত্রী হইতে চাইছিল, এর থেকে কমেডি কথাবার্তা আর কিছু আছে? শোনেন ভাই, নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারবেন ওই চিন্তা করেন। আর সেই চিন্তা তো আপনাদের মাথায় নাই, কারণ আপনারা তো অপোজিশনকে গোয়া মারার রাজনীতিতে ব্যস্ত। আর একজনকে গোয়া মারার রাজনীতি করতে গেলে সারা জনময় গোয়ার পিছনে বসে থাকবেন, উপরে আর উঠতে পারবেন না। সংসদে সরকারি দলের কোনো কথা আপনাদের পক্ষে না গেলে আবার জুলাইয়ের হুমকি দেন। শোনেন, ওইরকম একটা জুলাই হইতে গেলে 1000টা কারণ লাগে। বর্তমান বাংলাদেশে তার একটা কারণও নাই। এই কয়েকদিন আগেই দেখলাম কি যেন একটা কথা লিখছিল যে বাংলাদেশে এখন যারা জুলাই জুলাই হুমকি দেয়, এরা যদি এখন বর্তমানে আবার জুলাইয়ের ডাক দেয় নতুন কইরা, এর পিছনে যেই কয়জন মানুষ নামবে এর থেকে পরিমণি স্বামীর সংখ্যা বেশি। এটাই হচ্ছে চরম বাস্তবতা। সুতরাং আর একজনের গোয়ায় আঙুল না দিয়া নিজের গোয়ায় নিজে আঙুল দিয়ে একটু গভীরতা মাইপা দেখেন। এইটা হচ্ছে আপনাদের জন্য এখন হোমওয়ার্ক। এই যে এত ভালো ভালো কথা কই টক শুতে এসে কোনো কথার ইজ্জত থাকে না। সকালে উঠে দেখবে ফটোকার। বিএনপির সমস্যা চারদিকে, একদিকে না। বিএনপির প্রথম সমস্যা হলো সরকার গঠন করছে, ফলে তার দলের রাজনীতি দুর্বল হয়ে যাচ্ছে। দলের রাজনীতি ফেরানো, দলকে শক্তিশালী করা, রিয়েলি পটেনশিয়াল লোকদেরকে দায়িত্বের মধ্যে আনা, সেটা সময় লাগবে। হ্যাঁ, তারপরে আরেকটা বড় সমস্যা হলো যে আপনার সে বিরোধী দল হিসাবে পাইছে হলো যাদেরকে তারা ডেমোক্রেসি মিন করে না, তারা একটা ইডোসেন্ট্রিক পলিটিক্যাল পার্টি, যেগুলো আমি বহুবার বলছি। ফলে এখানে গণতান্ত্রিক ধারাকে মূল ধারা করা এবং গণতন্ত্র শুধু মুখে বললেই হয় না, পার্লামেন্ট হইলেই হয় না। গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক মানুষ, গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ করতে খুব গুরুত্বপূর্ণ। জি, ফলে গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশের জন্য আপনার টলারেন্সি বাড়াইতে হবে, বিরোধিতার সংস্কৃতি বাড়াইতে হবে। এই বিরোধিতার জন্য আগে প্রোপাগান্ডা, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই মিথ্যা কৃত্রিম হাইপ তৈরি করা, ফটো কাট, এই কাটপিট, এই যে এত ভালো ভালো কথা কই টক শুতে এসে কোনো কথার ইজ্জত থাকে না। সকালে উঠে দেখবে ফটো কাট। এতদিন বাজারে কি ছিল, বিএনপি একটা আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। আজকে যখন আওয়ামী লীগের বিষয়ে আইনটা করা হইলো, তখন জামাতের আমির দেখবেন তার মনোবেদনা কিন্তু বের হয়ে আসলো, এবং জামাতের অন্যান্য লোকগুলো, বিভিন্ন চট্টগ্রামের, নারায়ণগঞ্জের এমপি পদপ্রার্থীগুলো, তারা কিন্তু বলছে এইভাবে নিষিদ্ধ করা ঠিক না। তারা এখন সর্বদলের, তারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল মনে করে, নিজেদেরকেও তো অবশ্যই মনে করে। তার মানে কি? তার মানে এখন কিন্তু কেউ রাজুতে আয় বলে ডাক দিচ্ছে না, এখন কিন্তু কেউ আওয়ামী দোসরদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে না, এখন কিন্তু আওয়ামী দরদি বলে কেউ কাউকে ট্যাগ দিচ্ছে না। কারণ কি? কারণ এটা জামাতের আমির বলেছে। জামাতের আমির যদি বলে, আওয়ামী লীগের পক্ষে বলে, সেটাও জুলাই বিপ্লব, সেটাও জুলাই চেতনা। এটা আপনাকে মানতে হবে। এটাই হলো নিরপেক্ষতা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশটা আপনার ছিল, বিগত সরকারের আমলে করছিল, সেটা আজকে সংসদে আইন আকারে নেওয়া হয়েছে। নেওয়ার মধ্য দিয়ে কিন্তু জামাতের আমির এইখানে এই বিষয়ে পরে মন্তব্য করেছে যে তারা কোন সব দলের রাজনৈতিক অংশগ্রহণ চায়। অথচ মে মাসের 25 সালে মে মাসে তারা বলছিল তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দেখার অপেক্ষায় আছে। এটা তো বিশাল খবর। জামাত ইসলামের আমির এটা বলছে নাকি? জি জি, সমস্ত মিডিয়াতে আছে। আপনার তো টাইম গ্যাপের কারণে আপনি হয়তো একটু আমি খেয়াল করি। তাহলে আমার তো আরেকটু ভালো করে পড়তে হবে। কিন্তু আপনি কথা চালা যান, আমি একটু। তো এখন আমাকে বলেন, এখন কিন্তু রাজুতে আয় বলে কোনো মিছিল হচ্ছে না। এই জিনিসটা যদি বিএনপি করতো, হ্যাঁ ধরেন এই জায়গায় জাস্ট বিএনপির জায়গায় জামাত আছে, জামাতের জায়গায় বিএনপি আছে, আপনি বিগত পুরা 17-18 মাস ধরে কি শুনছেন যে বিএনপি আওয়ামী দূষর, আওয়ামী লীগ পুনর্বাসনকারী, হ্যাঁ আওয়ামী লীগকে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ হয়ে যাবে। নির্বাচনের তো একটা বড় ক্যাম্পেইনিং এর পার্ট ছিল এটা। হ্যাঁ, তো ফলে এই যে ন্যারেটিভের কথা যে আমি বারবার বলি, আপনারা যে থামাইতে চান, ব্যাপারটা বোঝার দরকার আছে। সেটা হলো ফ্যাক্ট, কিন্তু তার উল্টাটা হচ্ছে। তো ফলে এখন এখানে কি হচ্ছে, একটা দল যখন কন্টিনিউ ন্যারেটিভ তৈরি করে, মিথ্যা প্রপাগান্ডা করে, তখন কি হয়, পুরা রাজনৈতিক পরিবেশ বিষয় উঠে। আমি ধরেন বিরোধিতা করি, আমি ধরেন বিএনপির দালাল, হ্যাঁ, কিন্তু আমার পজিশন হইলো বিএনপি এই যে অধ্যাদেশটা পাশ করলো আইনে, আমি এটা আগেও বিরোধিতা করছি,
যে কোনো দলকে আইন করে নিষিদ্ধ করা যাবে না। আমার ছোটবেলার পজিশন হইলো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করা। আমাকে যারা বিএনপির দালাল বলে, আমি কিন্তু বিএনপির এই পজিশনের সাথে ডিসএগ্রি করি। আমার পজিশন আগে যেটা ছিল এখনো সেটাই আছে, কিন্তু বিএনপির সবাই এটাতে খুশি, বেশিরভাগ লোক খুশি, হ্যাঁ, জামাত শুধু অখুশি। কিন্তু আমার পজিশন হইলো আওয়ামী লীগ করছে, এটাকে সাংগঠনিকভাবে আপনি বিচারের আওতায় আনতে হবে। এটাকে জামাতকে আওয়ামী লীগ যেভাবে ডিল করছে, একইভাবে আপনি আওয়ামী লীগকে জামাতের মতো করে ডিল করলে একই জিনিস হবে, এটা ভাইস ভার্সা হবে, এটা বেইনসাফি হবে। হ্যাঁ, এবং এভরি মোর ভিক্টরি, আমার পজিশনের কথাটা শেষ করি, এভরি ভিক্টরি শুড বি মোরাল ভিক্টরি। এখন জামাত এখানে একটা সেম আওয়ামী লীগের রাজনীতি করতেছে, সিপি গ্যাং টু বাসের কেল্লা, হ্যাঁ, আনোয়ার টিভি, এই যে ফটো কার্ড, এই যে কাটপিস সাংবাদিকতা, আপনি দেখেন আজকে কিন্তু আপনার কনস্ট্রাকটিভ আলাপের কোনো সুযোগ রাখা হচ্ছে না সমাজে। আগেই আপনাকে পার্সোনালি অ্যাটাক করা হবে। আপনার যে পরিমাণ এআই ভিডিও, যে পরিমাণ ফটো কার্ড সরানো হয়, আমি কি বলতেছি এটা গুরুত্বপূর্ণ না। তারা এই যে কথাটা একটু গুছায় শেষ করেন, আমি একটু হ্যাঁ, এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন প্রক্রিয়া, এটা কি করছে? এটা গোটা সমাজের কনস্ট্রাকটিভ রাজনীতি গঠন হওয়ার প্রক্রিয়া নষ্ট করে দিচ্ছে। ফলে যেহেতু প্রপাগান্ডার নির্ভর রাজনীতি হয়ে যাচ্ছে, ফলে বিএনপিকে যে জায়গায় আমরা ধরতে চাই বা ধরা উচিত, সেই জায়গায় আমরা ধরতে পারবো না। কারণ হলো বলবে যে এটা তো প্রপাগান্ডা। যেমন আজকে নরসিংদীতে শিবিরের এক ছেলে ভুয়া ব্যান্ডেজ মাথায় বেঁধে আসছে, পরে সেটা মানুষ টাইনা খুলছে, পরে পিটাইতে গেছে মানুষ, পরে লোকজন তারা সেভ করে অন্যদিকে নিয়ে গেছে। ফলে এই যে পলিটিক্সটাকে একটা ড্রামার জায়গায় নিয়ে যাওয়া এবং সকাল বিকাল পজিশন চেঞ্জ করা এবং মানুষকে ম্যানিপুলেট করা, মেনুভার করা, ইস্যু দিয়ে ইস্যু ডাইভার্ট করা, এটাকে বলে আপনার ফোল্ড বাই র্যান্ডমনেস, একের পর এক র্যান্ডম। এটার মধ্য দিয়ে এখানে যে কনস্ট্রাকটিভ রাজনীতির কথা আমরা বলি, সেটা শুধু মুখের বুলি থেকে যাচ্ছে। এটা কাজের মধ্য দিয়ে করার রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি না এখন যারা বিরোধী দল, বরং তারা একটা একই রিয়েকশনারি রাজনীতি করছে। তারা একটা সাবজেক্টিভ ট্রুথে আটকে আছে, সেখানে তারা অবজেক্টিভ কোনো আলাপে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সারা জাতির মধ্যে যে বিএনপি সংস্কার চায় না। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। কিন্তু যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, অর্থাৎ জুলাই আদেশ। আমরা তো আছি জুলাই জাতীয় সনদে, যেটা জাতির সামনে সবাই স্বাক্ষর করেছি সেটাই। এবং এই জুলাই জাতীয় সনদের 2025-এর ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের ফেসিবাদী বাদে, যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, এই দলিলের প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা ধারণ করি এবং প্রশ্ন উঠেছে যে আমরা এই আদেশের অনুবলে কেন আমরা গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা মানছি না। আসেন, গণভোট অনুষ্ঠিত হয়েছে, এই গণভোটের প্রস্তাবক তো আমরা ছিলাম। আমি প্রস্তাব দিয়েছিলাম বিএনপির পক্ষে যে অন্যান্য রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ যখন স্বাক্ষরিত হবে, তখনও হয়নি, সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য সবাই একটা দাবি উত্থাপন করলেন। বললাম হ্যাঁ, জনগণের সম্মতি নেওয়া যায়, এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই। কারণ এই জুলাই জাতীয় সনদের দুইটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে সংবিধান সংশোধন সাপেক্ষে আমরা সংস্কারের বিষয় সমূহ বলা আছে 1 থেকে 47 সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয় সমূহ লেখাই আছে, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয় সমূহ। যদি এই জুলাই সনদের পক্ষে জনগণ হা বলে, তাহলে পরে আমরা সংবিধান সংশোধন করতে পারবো সেই 47টা বিষয়ে। উইথ নোট অফ ডিসেন্ট, প্রত্যেকটা নোট অফ ডিসেন্টে বলা আছে যে সমস্ত রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখ পূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বর্তমান প্রেক্ষাপটে জামাত যেগুলো করছে বা তাদের যে কার্যকলাপগুলো, 11 দলীয় জোট তারা সমন্বয় করে যে অবরোধ, তারপরে ওয়াকআউট করছে সংসদ থেকে,
তো এই বিষয়গুলো আসলে অতটাও শান্তিপূর্ণভাবে তারা করছে না। তারা বর্তমান পরিস্থিতিকে অনেক উদ্বিগ্ন, অনেক সহিংসতার দিকে নিয়ে যেতে যাচ্ছে। কিন্তু বিএনপি এখন পর্যন্ত শান্ত আছে, তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। সুন্দর পরিস্থিতি ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি রাতের ভোট, দিনের ভোট কিভাবে রাতে হয়। বর্তমান বিএনপি সরকারের আমলে ভোট নিরপেক্ষভাবে হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হন, তো ট্রাফিক সিগন্যালে এবং তখনই বলেছিলাম যে বাংলাদেশের নতুন কোনো কিছু বাস্তবায়ন হবে। ইতিমধ্যে আমরা দেখেছি ফুট ওভারব্রিজ থেকে সম্পূর্ণ হকারদেরকে সরিয়ে দেওয়া এবং রাস্তায় যে যানজট ছিল সেগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে সরকার। আগের থেকে অনেক ভালো পরিস্থিতি বর্তমানে। এবং মূল্যবৃদ্ধি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রকম কোনো মূল্যবৃদ্ধি হয়নি। সারা বিশ্বের অবস্থা এখন টালমাটাল। এই টালমাটাল অবস্থাতেও আমরা দেখতে পাচ্ছি যে সরকার কিভাবে জনগণের কথা ভেবে এখন পর্যন্ত কোনো মূল্য বাড়ায়নি জনগণের কথা ভেবে। এ পর্যায়ে আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে আমাদের একটা কিছু হলেই ইউক্রেনের যুদ্ধ হয়, বাংলাদেশের জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। দেখলাম শিরোনাম, এখন দেখব বিস্তারিত। চলুন দেখে আসা যাক বিস্তারিত। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। ওনার মেয়ের সঙ্গে ওনার ছবি দিয়ে যদি বলতো স্বামী আর স্ত্রী, এটা অসভ্য না? অসভ্যতা না? না আমি বলি এটা হওয়া উচিত। সরকার বিরোধিতা, সরকারের সমালোচনা করার কোনো লিমিট নেই। আপনার যে অধিকার লিমিট করা, সেটার কোনো লিমিট নেই। কিন্তু আমি রুহুল কবির রিজভী একটা কথা বলে নাই যে ছাত্রদল বিএনপির নেতারা ঘরে ঘরে গিয়ে পাহারা দিবে যে কার ঘরে বিদ্যুৎ এবং গ্যাসের অপব্যবহার হচ্ছে, এটা সে বলে নাই। কিন্তু সে একটা ফটো কার্ড বানাইছে তার নাম দিয়ে। আবার সে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে তার মেয়ের সঙ্গে দিয়ে বলছে স্বামী এবং স্ত্রী। অনেকে বানায়, আপনি অনেকে চুরি করে, আপনিও চুরি করেন, অনেকে চুরি করে, আপনিও চুরি করেন, অনেকে ঘুষ খায়। অনেকেই অনেক কিছু করে। আপনি এখন ধরাটাকে, গ্রেফতারটাকে আপনি সহজ করার চেষ্টা করতেছেন। সালাউদ্দিন ভাই, আমি কিন্তু আপনার কথাটা অ্যাড্রেস করেছি। লিমিট করতে হবে। আমরা সরকারের যাবতীয় কাজের সমালোচনা করব, কিন্তু অসভ্যতার বর্বরতা, যেমন ধরেন শুরুটা কোথায় হইল, ফুল দেওয়ার ঘটনা আজকে একটা দুইটা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নারীকে লাঞ্ছনা করা হলো। সাহেব, আপনি তো সব জানেন। ওই লোককে শাহবাগ থানা থেকে বেরিয়ে এসে ফুলের দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে। কাকে কতটুকু, আমি এই সুমু, তার নাম সৌদা সুমু, তার ফেসবুক পোস্ট আমি দেখেছি। সে সরকারের বিরুদ্ধে যথেষ্ট সমালোচনা করে, আমি স্যালুট জানাই। অনেক সমালোচনা আছে, সরকারের বিরুদ্ধেই তো সমালোচনা হবে। সমালোচনা না হলে সরকার সঠিক পথে